ওকে, সো ফার্স্টে আমাদের এই যে চেক পয়েন্ট কোয়েশ্চেন্স গুলি ছিল, এগুলি তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল আজকের জন্য। তো এগুলির ফার্স্টে যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে এগুলো নিয়ে ডিসকাস করব। যদি না থাকে দেন আমরা কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন্সে চলে যাব আর কি, বুকলেটের কোয়েশ্চেনে। তো তোমরা কি এমনিতে কোনো প্রবলেম ফেস করছো? অ্যানসার গুলা মিলছে না সবার নাকি? ভাইয়া 3 নাম্বারটার গ্রাফটা করছি, বাট ম্যাথ পার ইউনিট লেন্থটা কিভাবে বের করব ওইটা করি নাই। কি করছো? তোমার লেন্থ দেওয়া আছে, লেন্থ ফ্রিকোয়েন্সি এরকম দেওয়া। তো চাইছে এটা কি তোমার কাছে যে ড্র আ সুটেবল গ্রাফ টু ফাইন্ড আউট হোয়াট দ্য মাস পার ইউনিট লেন্থ অফ দ্য ভাইব্রেটিং স্ট্রিং ওয়াজ। আচ্ছা, তো তাহলে হ্যাঁ প্রভা, ওই সেম প্রবলেমটা কাবিও বললো। তো আমরা দেখি এখানের মধ্যে, দেখো তুমি কি করছো, কি গ্রাফ ড্র করছো বলো তো কাবিও? আমি ফ্রিকোয়েন্সি বাই 1 বাই লেন্থের গ্রাফ ড্র করছি। ফ্রিকোয়েন্সি বাই 1 বাই লেন্থ এর গ্রাফ ড্র করছো, এটা কি আসছে গ্রাফটা? একটা স্ট্রেট লাইন, মানে স্ট্রেট একটা লাইন আসছে, অরিজিন থেকে পাস করে নাই, বাট একটা স্ট্রেট লাইন আসছে। অরিজিন দিয়ে পাস করে নাই? অরিজিন দিয়ে তো এমনিতে পাস করার কথা। কি তোমাকে ওটা এক্সটেন্ড করলেও অরিজিন দিয়ে যাবে না এমন? হ্যাঁ ভাইয়া। এক্সটেন্ড করলে তো নরমালি অরিজিন দিয়ে যাওয়ার কথা, বিকজ 1/2L √ T/μ, তাই না? নরমালি এটা জি ফর্মুলাটা ভাইয়া। তাহলে F = T/μ into 1/2 into 1/L। তো তাহলে y = mx + c, এখানে তো প্লাস কিছু নাই, তাহলে তো এটা তো নরমালি অরিজিন দিয়ে পাস করার কথা ছিল। তো গ্রাফের স্কেলিং এ কোন একটা প্রবলেম থাকতে পারে, বাট নরমালি প্রসিডিওরটা কেমন দেখো, প্রসেসটা হলো এরকম যে 1/L তো এক্স অ্যাক্সিসে আর ফ্রিকোয়েন্সি কোথায়, ওয়াই অ্যাক্সিসে, তাই না? জি তাহলে ভাইয়া। গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে? √/T/μ। আর এখানে সাথে হাফ আছে না? হ্যাঁ। তো হাফ √T/μ, এটা। তো এখন গ্রেডিয়েন্টের থেকে তুমি কি করতে পারবা, মেস পার ইউনিট লেন্থটাকে সাবজেক্ট করে এটা বের করতে পারবা না, এই যে নিচে টেনশন ও দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, এবার বুঝছি এবার বুঝছি। প্রভাব বুঝতে পারছো প্রসেসটা কি? গ্রেডিয়েন্টের ভ্যালু, গ্রেডিয়েন্টের ভ্যালুটা বের করো, দেন টেনশনের ভ্যালু জানো, তো ম্যাস পার ইউনিট লেন্থটাকে সাবজেক্ট করো, এটা বের করবা। ওকে, আর কারো কি কোনো কোয়েশ্চেনে প্রবলেম ফেস করছো শৈলী? রাফিন? ওকে, সো তাহলে কেউ যদি অন্য কোনো কোয়েশ্চেনে প্রবলেম ফেস করে না থাকো, তো এখন আমরা মেইনলি যেটা করব, বুকলেট সলিউশনে চলে যাব। ঠিক আছে, বুকলেটের কোয়েশ্চেন গুলো সলভ করা হয়েছে না শৈলী? কত পর্যন্ত সলভ করছো? 40 পর্যন্ত 40। আর বাকি আছে। সো আমরা কত পর্যন্ত করছিলাম লাস্ট ক্লাসে? 28, 29 আমরা করছিলাম। 29 এ কারো সমস্যা আছে? তোমরা একটা বুকলেটটা খুলে ফেলো, পেজ নাম্বার কত, 661। বুকলেটের পেজ নাম্বার 661 এ যাও, ওখানে পেজ নাম্বার 29 এ দেখো তো কোনো প্রবলেম আছে নাকি কারো। কি হলো কোশ্চেন নাম্বার 29 এ? না ভাইয়া, 29 এর প্রবলেম নাই। 30 তে? হ্যাঁ 30 তে বি আর সি টা আমি তোমাকে বুঝাইতে বলছিলাম। ওকে, সো বুঝাই দিচ্ছি। তো দেখো এখানে আমাদের কি বলতেছে, কাইট সার্ফিং ইজ আ স্পোর্ট অফ রাইডিং আ স্মল সার্ফবোর্ড। তো একটা এরকম সার্ফিং বোর্ড থাকে, ঠিক আছে, এরকম একটা সার্ফিং বোর্ড থাকে, তো সার্ফিং বোর্ডের ওখানে পা রেখে, তো তখন কি করে, এরকম একটা প্যারাশুটের মতো কিছু একটা ধরে দেন কি করে, পানির উপর দিয়ে ফ্লোট করতে থাকে আর কি। তো বলতেছে প্রোপেলড ফরওয়ার্ডস অ্যাক্রস ওয়াটার বাই আ লার্জ কাইট, এটাকে এরকম একটা ঘুড়ি বলতেছে আর কি। আচ্ছা,
তো the surfer holds on to a bar that is attached to the lines, এই যে এখানে একটা স্টিলের টুকরা বা কাঠের টুকরা আছে, আর বাকিগুলি কি দড়িগুলা এরকম প্যারাশুটের মতো, যেটা যে কাইট বলতেছে ওইটার সাথে লাগানো আছে। তো এখন হয়েছে তা কি দেখি, as the air moves over the kite and upward and forward forces produced, তো তাহলে এরকম একটা ফোর্স, তো তাহলে আপওয়ার্ড এন্ড ফরওয়ার্ড একটা ফোর্স প্রডিউস করতেছে, causing tension in the lines of the kite, যে দড়িগুলোর মধ্যে এর জন্য কি হইতেছে, একটা টেনশন প্রডিউস হচ্ছে। তো এখন এখানের মধ্যে বলতেছে কি, কনসিডার দ্য বোর্ড এন্ড দ্য সার্ফার টু বি আ সিঙ্গেল অবজেক্ট, তো তাহলে বোর্ড আর সার্ফারটাকে পুরাটাকে, যে পুরা জিনিসটাকে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে ধরতে বলছে, সরি এইটা বোর্ড এন্ড সার্ফার এই পুরা জিনিসটাকে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে ধরতে বলছে। তো এখন বললো and the lines and the kite to be equivalent to a single line, তাহলে এটাকে একটা জাস্ট একটা লাইন হিসেবে কনসিডার করতে বলছে। এখন বললো কি, complete the free body force diagram for the forces acting on the surfer at the instant he starts to move along the water, তো এখন এখানের মধ্যে ফোর্স গুলা কি কাজ করবে, তার একটা ওয়েট থাকবে না নাকি, জি ভাইয়া। আর কোন ফোর্স কাজ করবে, টেনশন ফোর্স কাজ করবে কোন দিকে, একটা অ্যাঙ্গেলে, টেনশন আর ড্র্যাগ। তাহলে টেনশনটা একটা অ্যাঙ্গেলে আর ওয়েট হলো ডাউনওয়ার্ড নাকি, এই দুইটাই তো ফোর্স। ড্র্যাগ। আচ্ছা পিছে ড্র্যাগ আছে, তো তাহলে এখানের জন্য ড্র্যাগের এটা দিলেও হয় না দিলেও হয়, ব্র্যাকেটে দাও, বুঝছো 2 মার্কস তো প্রভা, তো 2 মার্কস এর জন্য মেইনলি আমাদের মেইন যেগুলা লাগতেই লাগবে ওটা হলো টেনশনটা আর ওয়েটটা। ওকে, ড্র্যাগটা ব্র্যাকেটে দেওয়া, সো দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই, বুঝতে পারছো? ওকে, তো তাহলে এই যে নিচের দিকে হলো ওয়েট, আর এদিকে হলো টেনশন। তো এখন বলতেছে কি, at maximum speed the angle of the kite to the horizontal is 40 degree, তো তার মানে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতেছে, হরাইজন্টালের সাথে কাইটটা, এই যে হরাইজন্টালের সাথে কাইটটা 40 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে when moving at maximum speed, and the total tension in the lines is 1100 নিউটন, যে টোটাল যতগুলি দড়ি আছে সবগুলি মিলে টোটাল টেনশন হলো 1100 নিউটন। তো এখন বলতেছে কি, show that the horizontal force from the kite on the surface is about oh my god, এত কঠিন একটা কোশ্চেন, এটা কি হবে cos θ নাকি, 1100 cos 40, তাহলে 1100 cos 40। আচ্ছা এরপর কি বলতেছে, by considering the vertical forces acting on the surfer explain why the mass of the surfer must be at least 72 kg, তো এখন বলতেছে কি, যে ভার্টিক্যাল ফোর্স গুলাকে কনসিডার করলে বলতেছে কেন ম্যাস অফ দা সার্ফার মিনিমাম 72 কেজি হওয়া লাগবে। ব্যাপারটা দেখো, আমাদের এই যে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা বের করলাম, তাই না, ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হয়, sin 40 নাকি 707 নিউটন আসে, 707 নিউটন। তো তাহলে এইটাকে যদি তুমি 9.81 দিয়ে ডিভাইড দাও কত হয় বলো তো, 72.1। এখন দেখো ব্যাপারটা কি বুঝাইতেছে, জিনিসটা খেয়াল করো, যে যদি কোনো আপথ্রাস্ট নাও থাকে, হ্যাঁ এখানের মধ্যে দেখো কাব্য, যে যদি কোনো আপথ্রাস্ট নাও থাকে, টেনশনের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে কত, 707 নিউটন নাকি, হ্যাঁ ভাইয়া, এন্ড মানুষটার ওয়েট যদি 707 নিউটনের থেকে কম হয়, তো তাহলে কি হবে বলতো, সে উড়ে যাবে না, সে পানির সারফেস থেকে কন্টাক্ট ছেড়ে সে উড়ে চলে যাবে আর কি। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা তারা বুঝাইতে চাইতেছে যে
মানুষটার mass minimum 72 কেজি কেন হওয়া লাগবে? Because the vertical component of tension is equal to 707 Newton. So if the weight is less than this, যে vertical component of the tension তো উপরে, so weight যদি 707 নিউটনের থেকে কম হয়, তো তার মানে কি there will be a resultant vertical force or there will be a resultant vertical unbalanced force on the সার্ফার। তো তখন সে কি করবে? ভার্টিক্যালি আপওয়ার্ড একটা রেজাল্টেন্ট ফোর্স থাকলে ওইদিকে অ্যাক্সেলারেট করবে, তো তখন সে কি করবে? ওয়াটারের থেকে কন্ট্যাক্টর ছুটে যাবে, এমন টাইপের ব্যাপার। তো এই যে এখানে আমাদের কাজটা কি, 707 নিউটন তুমি টেনশনে ভার্টিক্যাল কম্পোনেন্টটা শো করলা। নাও W ইকুয়াল টু mg। তো এখন ম্যাসটা কি আপ থ্রাস্ট আর টেনশনের ভার্টিক্যাল ফোর্স মিলে ব্যালেন্স করতেছে, তাই না? তো তাহলে হ্যাঁ এখানে ভাইয়া। আমাদের কাজটা কি, যে যদি কোনো আপথ্রাস্ট নাও থাকে তখন কি টেনশনের ভার্টিক্যাল ফোর্সটা ওয়েটের সমান। যে ম্যাস যদি 72 কেজি হয়, যে আপথ্রাস্ট ইজ 0, টেনশন যদি ওয়েটের থেকে বড় হয়ে যায়, তো তাহলে কি ম্যাস ইজ লেস দ্যান 72 কেজি, তো তাহলে ক্যান নট হ্যাভ নেগেটিভ আপথ্রাস্ট। আপথ্রাস্ট তো নেগেটিভ হওয়া পসিবল না, যে উপর থেকে তো নিচের দিকে ধাক্কা দিবে না। তো তাহলে কি ব্যাপারটা হলো, এখানের মধ্যে আমাদের ডিসকাশনের মেইন ব্যাপার, ফার্স্টে কি করব? টেনশনে ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করব, ওয়েট বের করব, দেন বলবো কি যে mg is equal to upthrust plus vertical component of tension with a sensible statement discussing what would happen if tension is equal to এত or tension is greater than এত। তো tension is equal to এত হলে কি তখন upthrust 0, আর টেনশন যদি কি হয়ে যায় ওয়েটের থেকে বড় হয়ে যায়, তো তখন কি হবে? the surfer will lose contact with the water, এমন টাইপের ব্যাপার। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে, পরেরটা আমরা দেখি। বি নাম্বারে কি বলতেছে? The diagram shows 3 positions of the kite when pulling the surfer along. তো তাহলে সার্ফারটাকে যখন টেনে ওরকম নিয়ে যাচ্ছে, তো তখন কাইটের 3টা পজিশন দেখাচ্ছে। আপনার দ্বারা একটা মিনিট। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম, এখানের মধ্যে দেখো যে সার্ফারটা ওরকম কাইটের 3টা পজিশন দেখাচ্ছে। তো এখন বলতেছে state and explain which position of the kite would supply the most power to the surfer, assume that the tension in the kite lines are same. তো তাহলে সব জায়গায় টেনশন সেম, তো তাহলে কোন সময় সার্ফারটাকে সবচেয়ে বেশি পাওয়ার আউটপুট দিবে বলতো কাবিও? কোন পজিশনে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাইতে পারে? এ এ কেন? আমি কনফিউজড, তুমি বলো। আচ্ছা, এ যে বললে এটা কেন, এটা বলো, সমস্যা নাই, ভুল হইলে তো যায় আসে না। ফার্স্টে বলো এ কেন বললো। এখানের মধ্যে ব্যাপারটা দেখো, ব্যাপারটা কেমন যে আমাদের এই কাইটের মেন কাজটা কি বলতো? কাইটের মেন কাজটা কি? নিয়ে মানুষটাকে যাবে সামনে। ডিরেকশন অফ মোশন যেদিকে ওইদিকে নিয়ে যাওয়ার দরকার না। তো ডিরেকশন অফ মোশনটা হ্যাঁ দেখছো লেবেল করা আছে কোন দিকে? রাইটে। টুয়ার্ডস রাইট। এখন দেখো এই যে এখানে আছে, তো এখন এখানে কি হরাইজন্টাল কম্পোনেন্টটা কি বড় হবে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা ছোট হবে, তাই না? সি এর জন্য। হ্যাঁ তো এটাতে আমাদের লাভটা কি হবে? হরাইজন্টাল ফোর্সটা যদি বেশি পাই, তো তাহলে আমাদের নরমালি এটা কি কি বলে, পাওয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এই ফর্মুলা তো তোমরা জানো, পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি। এটা বলছিলাম না আগে? এটা না বলে থাকলেও পাওয়ার পাওয়ার ইজ ইকুয়াল টু কি ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, তাই তো? ওয়ার্ক ডান হলো ফোর্স ইনটু ডিসটেন্স আর ডিভাইডেড বাই টাইম। তো এখন ফোর্স তুমি যত বেশি অ্যাপ্লাই করবা কোন দিকে, ডিরেকশন অফ মোশনের দিকে, ফোর্স যত বেশি হবে তত কি পাওয়ার বাড়বে না? হ্যাঁ
এখন বি তে দেখো ভার্টিক্যাল কম্পোনেন্টটা বেড়ে গেছে, হরাইজন্টাল কম্পোনেন্টটা কমে গেছে, আর এতে কি আরো কম, যে হরাইজন্টাল ফোর্সটা অনেক কমে যাবে। তো তাহলে সবচেয়ে বেশি পাওয়ার কোন জায়গায় পাবে, যখন নাকি ডিরেকশন অফ মোশনের দিকে বেশি করে ফোর্স দিবে, এমন টাইপের ব্যাপার। এখানের মধ্যে কাজটা কি, কোন পজিশনে সবচেয়ে বেশি পাওয়ার পাবে, সি তে। কেন, এই যে হরাইজন্টাল টেনশনের ভ্যালু তো ফিক্সড, তো টেনশনের ভ্যালু যদি ফিক্সড হয়, অ্যাঙ্গেল উইথ দা হরাইজন্টাল যত ছোট হবে, হরাইজন্টাল কম্পোনেন্টের ভ্যালু তত বড় হবে, তাই না? বিকজ হরাইজন্টাল কম্পোনেন্টটা কি, টি কস থেটা, সো থেটার ভ্যালু যত ছোট, কস থেটার ভ্যালু তত বড়, রাইট? তো তাহলে the horizontal component of the tension in the lines produce the forward force acting on the surfer, so তাহলে t cos theta is the horizontal component. So as the angle with the horizontal decreases, তো তত কি হবে, t cos theta এর ভ্যালু বাড়বে, তো তখন ওয়ার্ক ডান এর ভ্যালু বাড়বে। আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম, তো তাহলে ওয়ার্ক ডান যত বাড়বে তত পাওয়ার বাড়বে। আর বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি। কোশ্চেন নাম্বার 31 এ কারো প্রবলেম আছে? এই এক্সপেরিমেন্টটা খুবই খুবই মজার, বুঝছো? মিলিকান সয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এটা তোমরা A2 তে পাবা, A2 ইউনিট 4 এর ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার। আচ্ছা, অলরেডি আজান দিয়ে দিয়েছে, তো আমরা এটা নামাজ ব্রেকের পরে কন্টিনিউ করি, 7:05 আবার ক্লাস রিজিউম করবো, ঠিক আছে প্রভা? তখন এটা দেখাই দেবো 32B2, ঠিক আছে? ওকে, সো প্রভার এই কোশ্চেন নাম্বার 32 তে প্রবলেম ছিল 32B2। সো 32B2 তে কি বলতেছে আমরা এই কোশ্চেনটাকে দেখে নেই। ক্যালকুলেশনে assuming that the upthrust is negligible, show that the radius of the oil drop is approximately 3 micrometer. So তোমাকে density of the oil দিয়ে দিচ্ছে, viscosity of the air দিয়ে দিচ্ছে, তো বললো কি রেডিয়াস বের করতেছো। তুমি টার্মিনাল ভেলোসিটি জানো, তাই না? B1 এ টার্মিনাল ভেলোসিটি বের করছো না প্রভা? কত আসছে? 8.6 into 10 to the power minus 4. 8.6 into 10 to the power minus 4 meter per second. Okay, so we know the terminal velocity. Acha. Then we know the density of the oil. We know the viscosity of air. তাহলে আমরা নরমালি কি জানি, টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা ইউজ করে আমরা এরকম করতে পারি। আর এখানের মধ্যে তো আপথ্রাস্ট তো নেগলিজিবল, তাই না? তো আপথ্রাস্ট নেগলিজিবল, তো তার মানে কি 6 pi r eta, sorry, 6 pi r eta v turn is equal to weight mg, নাকি প্রভা? তাহলে 6 pi r eta v turn is equal to density of oil into volume of oil into g. 6 pi r eta v turn is equal to density of oil into volume কত, 4/3 pi r cube into g. এখন এখান থেকে r স্কয়ার, যে r টাকে ওই পাশে নিয়ে গেলাম, দেন r কিউব থেকে একটা r বাদ গেলে r স্কয়ার হলো, তো তাহলে বাকি সবকিছু এক পাশে নিয়ে আসি, তো কি হয় 6 pi eta v term into 3 divided by density of oil into 4 into pi into g, নাকি? এখন এখানের মধ্যে পাই পাই কাটাকাটি, আর বাকিগুলো এখন ভ্যালু সবগুলো জানি না। ওকে, তাহলে এটা ছিল কোশ্চেন নাম্বার 32B2।
কোশ্চেন নাম্বার 33 তে কারো কোনো কোশ্চেন আছে? প্রবলেম? আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল, লাইক পুরা বুকলেটে যখন কমপ্লিটলি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম বলে, ওরা তিনটা অপশন দেয়, ইদার একটা অ্যারো দিয়ে ওরা আথ্রাস্ট আর ড্র্যাগ দেখায় মানে একসাথে, আর নাইলে ওটা প্লাস দিয়ে বুঝায়, আর নাইলে দুইটা অ্যারো দিয়ে দুইটা ডিফারেন্ট ভাবে লিখে। হ্যাঁ, তো কোনটা বেটার করা? দুইটা আলাদা এরো দিয়ে ডিফারেন্ট ওয়েতে দেখানো বেটার। বাট এক একটা অ্যারো গুলো মানে এক টাইমে তো আথ্রাস্ট বেশি থাকে আর এক টাইমে ড্র্যাগ কম থাকে, সো হইতে পারে না ভুলে ড্র্যাগ বড় দিয়ে দিলাম, তখন মার্ক কাটবে না? ওইটা তেমন কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না। নরমালি ওরকম টার্মিনাল ভেলোসিটির কথা যখন নাকি বলে, তো তখন ইভেন্চুয়ালি আমাদের এমন কাজটাই হয় যে ব্রেক ফোর্সটা বড় হয় আর কি ম্যাক্সিমাম সময়। আচ্ছা, আচ্ছা 32 তে ডি এর প্রবলেম। ওকে, ডিটা দেখি। A student tried to model Millikan's method for finding the radius of the oil drop. The student dropped a ball bearing and recorded the time it took to pass between two light gates a known distance apart. Explain why this is not a good model for Millikan's method. তো এখন এখানের মধ্যে মিলিকেন্স মেথডের জন্য এই জিনিসটা আমাদের ভালো কোনো হইলো না কেন, মডেল হইলো না কেন। তো এখন এখানের মধ্যে দেখো যে অয়েল ড্রপের জায়গায় সে কি ড্রপ করছে, বল বিয়ারিং, তাই না? বল বিয়ারিং এর ওইটা এখানের মধ্যে তোমার বল বিয়ারিংটা কি টার্মিনাল ভেলোসিটি রিচ করে নাকি না, এই ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না? অয়েল তো কি ছিল, খুবই ছোট একটা জিনিস ছিল এন্ড তার ম্যাস অনেক কম ছিল, তো অনেক তাড়াতাড়ি সে কি করতে পারছে প্রভা, টার্মিনাল ভেলোসিটি রিচ করে ফেলতে পারছে নাকি? হ্যাঁ। কিন্তু বল বিয়ারিং তো একটা বড় জিনিস। এখন এই বল বিয়ারিং এর টার্মিনাল ভেলোসিটি রিচ করছে নাকি না এই ব্যাপারটা এনশিওর করা একটু কষ্ট। যে সে যদি জাস্ট এয়ারে ছেড়ে দেয়, বাতাসে ছেড়ে দেয়, তো তাহলে কিন্তু বল বিয়ারিংটার টার্মিনাল ভেলোসিটি রিচ করার পসিবিলিটি কম আর কি। এখানের মধ্যে আইডিয়া দ্যাট স্টোকস ল ডোন্ট অ্যাপ্লাই অর ল্যামিনার ফ্লো দরকার, যে আমরা যে 6 পাই আর এটা ভি টার্ম যে ইউজ করছে ওখানের জন্য কি ফর্মুলা ইউজ করছে, স্টোকস ফর্মুলা ইউজ করছি না? ওটার জন্য কি দরকার, ল্যামিনার ফ্লো দরকার। তো আমাদের যে বল বিয়ারিংটা ছাড়ছি সে যদি বেশি স্পিডে মুভ করে, তো তাহলে কি ল্যামিনার ফ্লো হবে তার চারপাশে? না, টার্বুলেন্ট হবে। দেন বল বিয়ারিং এর কি হতে পারে, টার্মিনাল ভেলোসিটি রিচ করতে নাও থাকতে পারে, অর নিড টু বি ড্রপ ফ্রম আ গ্রেটার হাইট, আবার বেশি হাইট থেকে ড্রপ করলে তখন ভেলোসিটি বেড়ে যাবে, তখন আবার টার্বুলেন্ট ফ্লো হবে, তো এরকম সমস্যা হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, কোশ্চেন নাম্বার 33 তে কারো প্রবলেম আছে? রাফিনের কত কোশ্চেন পর্যন্ত করা হয়েছে? আমরা শেষ। ওকে, কোশ্চেন নাম্বার 34, 35, 36, 36 এর বি, 36 এর 36 এর B1। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 36 এর B1 কি বলতেছে দেখি। সরি, sketch on the axis below two labeled lines to show the displacements of the smaller bubble A and the larger bubble B vary with time over the four figures. তো দেখো প্রথমে স্মল বাবলটা এখানে আছে, তো সে একটু পরে এখানে গেল, এরপর এখানে, এরপর এখানে, সে কি করতেছে একটা কনস্ট্যান্ট রেটে উপর উঠতেছে নাকি? হ্যাঁ, তো এখন এখানে তার কি পার পিকচারে, যে পার প্রতিটা পিকচার তুলতে আমাদের ইন্টারভাল কত, পার পিকচারের ইন্টারভাল হলো 0.33 সেকেন্ড করে, রাইট? সো আফটার ইচ 0.3 সেকেন্ডস এখানের মধ্যে তোমাকে এইভাবে করে দেখো। দেখো আমরা যদি টপ অফ দা, যে বটম অফ দা ইয়ে ধরি, এটা একটা
এখানের মধ্যে একটা লাইন দিলাম, এটা কি বটম অফ দা বাবল এ, এখানের মধ্যে বটম অফ দা বাবল এ ইন দা সেকেন্ড ফটোগ্রাফ। এখানে বটম অফ দা বাবল এ ইন দা থার্ড ফটোগ্রাফ। এখানে বটম অফ দা বাবল এ ইন দা ফোর্থ ফটোগ্রাফ। তো এখানের মধ্যে পার ইউনিট টাইমে সে যে ডিসটেন্স গুলো কভার করতেছে, এই ডিসটেন্স গুলো কি কম, কিন্তু আমাদের যদি ইয়েটার জন্য নেই, কি বলে বড় বাবলটার জন্য নেই, তো এখানের মধ্যে দেখো পার পিকচারের মধ্যে আমাদের ডিসপ্লেসমেন্টটা বেশি না, যে আস্তে আস্তে ডিসপ্লেসমেন্টের ভ্যালু কি হইতেছে, বাড়তেছে আর কি। ঠিক আছে, তো তাহলে এখানের জন্য আমরা যদি ভেলোসিটি নিয়ে এক্সপ্লেন করি, কার ভেলোসিটিটা বেশি কার ভেলোসিটিটা কম, বড় বাবলটার ভেলোসিটি বেশি, ছোট বাবলটার ভেলোসিটি কম, তাই না? তো এখন এখানের জন্য তারা কি বলতেছে দেখি। যে কোনো দুইটাই, যে এখানের মধ্যে যে both straight lines, ওকে, from time t is equal to 0, তো এখন initial gradient of a is less than that of b, তো তাহলে a তে যে ছোট বাবলটার তার ভেলোসিটি কম, সো তাহলে তার গ্রেডিয়েন্টের স্টিফনেস কম, বড় বাবলটার তার গ্রেডিয়েন্টের স্টিফনেস কি হবে, বেশি হবে। বুঝতে পারছো? Question number 37. কাব্য প্রভা তোমাদের কত নাম্বার পর্যন্ত করা হয়েছে? শেষ আমার। ভেরি গুড। 37 প্রবলেম নাই। 38, 39b তে প্রবলেম দেখি। 39b, Stokes' law can be used to calculate the resistive force F acting on an object as it moves through a fluid. তো Stokes' law হলো এটা, পাইটা আসলে সরি 6 pi r এটা b। তো এখন ল্যামিনার ফ্লো মানে কি, এসব মানে কি বুঝি। এরপর এখন এখানের মধ্যে এখানে প্রিন্টিং এ একটু সমস্যা হয়েছে, বুঝছো? তোমাদেরও তো মনে হয় বুকলেটে প্রিন্টিং এ এটা আসে নাই নাকি? কিন্তু এমনিতে মানে দেখলে অর্ধেক অর্ধেক আসছে, বাট দেখলে বোঝা যায় আর কি। হ্যাঁ ওইটাই। তো তাহলে এখানে হলো এই যে ডেনসিটি অফ দা বল বিয়ারিং, ডেনসিটি অফ দা গ্লাইসেরল, আর এটা পাই, এটা পাই, এটা পাই, এটা। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, বি নাম্বারে a student carried out an experiment to determine the viscosity of glycerol using the apparatus shown. তো ফার্স্ট মার্কার, সেকেন্ড মার্কার, মাঝে হলো গ্লাইসেরল। তো বলতেছে ball bearing was released at the top of the measuring cylinder containing glycerol. A stopwatch was used to measure the time taken to fall between the markers. This was repeated for all ball bearings or ball bearings of different sizes. হ্যাঁ, বি এর 2 দেখবো, সমস্যা নাই প্রভা। সো এখন এখানের মধ্যে কি বলতেছে, the density of the glycerol and the ball bearing are known. তো তাহলে density of the glycerol জানি আর বল বিয়ারিং এর ডেনসিটি জানি।
তো বলতেছে স্টেট টু আদার কোয়ান্টিটিজ দ্য স্টুডেন্ট শুড মেজার টু ক্যালকুলেট দ্য ভিসকসিটি। তো ভিসকসিটি জানার জন্য আর কি কি লাগবে? একটা হলো আমাদের রেডিয়াস, আর আরেকটা কি লাগবে? ভেলোসিটি, নাকি? তো রেডিয়াস এন্ড ভেলোসিটি লাগবে এটা বের করার জন্য। দেন B2 তে হলো প্রবলেম মেইনটা কি জিনিস? স্টেট দ্য কোয়ান্টিটি দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই দিস। এটা কি 4/3 পাই আর কিউব। এটা কি ভলিউম, ডেনসিটি অফ দ্য বল বিয়ারিং। তো তাহলে ডেনসিটি অফ দ্য বল বিয়ারিং ইনটু বল বিয়ারিং এর ভলিউম, এটা করলে কি পাবো? mass of the ball bearing নাকি? weight of the ball. প্রভা এতটুকু করলে mass পাবো, আর mass এর সাথে g মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাবো? weight of the ball bearing পাবো না? তো তাহলে এই জিনিসটাই আর কি, যে এটা হলো ভলিউম অফ দ্য বল বিয়ারিং, ডেনসিটি অফ দ্য বল বিয়ারিং ইনটু g। আর এর পরেরটা এটা কি ভলিউম অফ দ্য বল বিয়ারিং ইনটু ডেনসিটি অফ গ্লাইসেরল ইনটু g। তো তাহলে কি কত ওয়েট অফ গ্লাইসেরল ডিসপ্লেস হইছে এটা পাবো। তো তাহলে ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেসড মানে কি আপথ্রাস্ট। তো তাহলে এখান থেকে আপথ্রাস্ট পাবো। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। B4 তে ধরো। ওটা 4 B4 পরে ওকে। সো কি বলছে? Describe how the results obtained and a graphical method can be used to measure the value for the viscosity of the glycerol. So what can be done? দেখো এই মেজারমেন্ট গুলো, এইসব জিনিসগুলো যদি নেই, তো এখন দেখো ইভেন্চুয়ালি এই জিনিসটা কেমন লেখা যায় না? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব আর জি, এগুলা কি কি কমন নেওয়া যায় নাকি? তো তাহলে আমরা যে টার্মিনাল ভেলোসিটির যে ফর্মুলাটা ডেরাইভ করছিলাম বেসিক্যালি ওইটা, যে 4/3 পাই আর কিউব ইনটু জি, density of the ball bearing minus density of the glycerol divided by 6 pi r এটা। তো তাহলে এরকম কাটাকাটি করলে পরে ইভেন্চুয়ালি কি আসে? 2r square g density of ball bearing minus density of glycerol divided by 9 এটা। এখন দেখো যদি আমরা একটা কাজ করি, কি কাজ করি? আমরা যদি velocity on the y-axis and r square on the x-axis যদি আমরা প্লট করি, হ্যাঁ রাফিন, তো velocity on the y-axis and r square on the x-axis, তো তাহলে দেখো তো কি আসে? 2g rho b minus rho g divided by 9 eta into r square, y is equal to mx plus c। এখন এটা কি আসবে? একটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, x-axis r square, y-axis এর টার্মিনাল ভেলোসিটি। তো তাহলে দেখো তো গ্রেডিয়েন্টের এখানে আমাদের কি আছে? 2 into g into density of ball bearing minus density of glycerol divided by 9 eta। তো গ্রেডিয়েন্টের ভ্যালু থেকে তখন আমরা এটার ভ্যালুটা বের করতে পারবো না? বুঝতে পারছো এখন? তো এটা হলো আমাদের ওই গ্রাফিক্যাল মেথডটা। এটা আমরা ইউনিট 3 তে এক্সপেরিমেন্টাল ওই এক্সপ্লেনেশন দিতে সময় আরো ডিটেইলে পড়বো আর কি। এখনের জন্য জাস্ট এটা বলে রাখলাম। ওকে, question number 40. Oh my god, কি কঠিন একটা কোশ্চেন ডক্টর বাবা। question number 41. question number 44 এর আগে কি কারো কোনো প্রবলেম আছে? না, ওকে, 41, 42, 43 কোনো সমস্যা নাই। তো question number 44 এর প্রবলেম প্লিমজল লাইন নিয়ে। তো প্লিমজল লাইন নিয়ে আমরা হালকা ডিসকাশন করছিলাম, কয়েকটা ভিডিও দেখার কথা। তো এখন এখানের মধ্যে আমাদেরকে কি বলতেছে দেখি। 44 এর বিটা প্রবলেম, এটা কি চাইছে? এই কোশ্চেনটা তো ইজি ছিল। দেখো তো তোমার আপথ্রাস্ট এখানের মধ্যে তোমার ডিস্টিলড ওয়াটারের যে আপথ্রাস্ট আর 20% ডিস্টিলড ওয়াটারের যে আপথ্রাস্ট, কি বলে 20% সল্ট সলিউশন অ্যাড করে যে আপথ্রাস্ট, দুইটা আপথ্রাস্ট কি সমান সমান হইতে হবে না? বিকজ ইভেন্চুয়ালি আপথ্রাস্টটা কি করবে? ওয়েটটাকে ব্যালেন্স করবে নাকি, যে আমাদের এই স্ট্রটাকে ফ্লোট করাবে, তাই তো প্রভা? হ্যাঁ তো তাহলে স্ট্রটাকে ফ্লোট করানোর জন্য the upthrust must be equal to weight. ওকে, তো তাহলে
ডিস্টিল ওয়াটারের ডেনসিটি ইনটু ডিস্টিল ওয়াটারের যতটুকু ভলিউম ডিসপ্লেস করতেছে ইনটু জি is equal to 20% সল্ট সলিউশনের যে ডেনসিটি ইনটু 20% সল্ট সলিউশনের যতটুকু ভলিউম ডিসপ্লেস করতেছে স্ট্রটা ইনটু জি। তো এখন এখানে এরিয়া কি, যে ক্রস সেকশনাল এরিয়া কি, দুটোটা সেম না? স্ট্রটাই তো ক্রস সেকশনাল এরিয়া, তার ক্রস সেকশনাল এরিয়া তো কি থাকবে, সেমই থাকবে। সো ক্রস সেকশনাল এরিয়া গুলি কাটাকাটি নাকি, জি জি গুলো কাটাকাটি। সো তাহলে এখন 20% সল্ট সলিউশনে কত লেন্থ সাবমার্জ হবে ওটা আমরা বের করতে পারবো না, বলো তো? হ্যাঁ পারবো। স্যার তো এই জিনিসটা মার্কস 5 ছিল, ইয়েস, বাট একটু চিন্তা করলে এটা বের করা যায়। ওই যে আমাদের ডিস্টিল সলিউশনে 13.3 সেন্টিমিটার ছিল লেন্থ দেওয়া, তো তাহলে ওই লেন্থ জানি, ডেনসিটি দুইটা জানি, তো তাহলে 20% সল্ট সলিউশনে কতটুকু নিচে নামবে ওই জিনিসটা বের করে ফেলতে পারবো। ওকে, question number 45. Forty-six. 46 at D, okay? The skydiver's jump was being filmed by another skydiver. Okay, তো এই কোয়েশ্চেনটা এখানে আমাদের খেয়াল করো যে আমাদের রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা বুঝতে হবে। ওকে, রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা কেমন? প্রভা, মনে করো তুমি বাস দিয়ে কোথাও যাচ্ছ, ঠিক আছে? তুমি বাস দিয়ে কোথাও যাচ্ছ, তুমি জানালার পাশে সিট পাইছো, তো এখন তুমি জানালার বাইরে দিয়ে যখন নাকি তাকাও, তো তখন কি দেখো? মনে করো বাসটার সামনে একটা সাইক্লিস্ট ছিল, ঠিক আছে? বাসের সামনে একটা সাইক্লিস্ট ছিল, তো এখন এই সাইক্লিস্টটা বাস যেদিকে যাচ্ছে সাইক্লিস্টটা ওই দিকেই যাচ্ছে। তো এখন প্রথমে সাইক্লিস্টটা কি করতেছে বলতো? ইনিশিয়ালি দ্য সাইক্লিস্ট ইজ ইন ফ্রন্ট অফ দ্য কার। তো এখন বাসের ভেলোসিটি যদি সাইক্লিস্টের ভেলোসিটি থেকে বেশি হয়, তো তখন কি হবে বলতো? পার ইউনিট টাইমে কে বেশি ডিসটেন্স কভার করবে? বাস। বাস বেশি ডিসটেন্স কভার করবে। সো দেয়ার উইল কাম আ টাইম যখন কি হবে, যখন বাসটা সাইক্লিস্টের সমান লেভেলে চলে আসলো, দেন বাসটা কি করবে? সাইক্লিস্টটাকে ওভারটেক করে চলে যাবে। কিন্তু তুমি যে তোমার রেফারেন্স পয়েন্ট যেটা, যে তুমি কি করতেছো, তুমি বাসের মধ্যে বসে আছো না? তো বাস যত স্পিডে মুভ করতেছে তুমিও কি করতেছো? তত স্পিডে মুভ করতেছো নাকি? ওকে, সো তাহলে বাস যত স্পিডে মুভ করতেছে তুমিও তত স্পিডে মুভ করতেছো। নাও সি হোয়াট হ্যাপেন্স। তোমার নিজের কাছে নিজেকে কি মনে হয়? নিজের রিলেটিভে আমরা বাকি জিনিসগুলো দেখি, আমরা কিন্তু এখনো কি আছে, মুভমেন্টে আছি না? আর্থ কি করতেছে? মুভ করতেছে না? কিন্তু আমরা এই মুভমেন্টটা বুঝি না কেন? বিকজ আমরা আমাদের সারাউন্ডিং সবকিছুই আর্থের সাথে কানেক্টেড এন্ড সবকিছু কি করতেছে? সেম রেটে ঘুরতেছে। এর জন্য আমরা রিলেটিভ মোশনটা বুঝি না। কিন্তু আমরা যেই রেটে ঘুরতেছি বা মুভ করতেছি, আমাদের থেকে ডিফারেন্ট কোন একটা ভেলোসিটি নিয়ে যদি কেউ যায়, তো তখন আমাদের মধ্যে কি হয়? রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা বোঝা যায়। ওকে, তো আমাদের কাছে মনে হবে কি যে সাইক্লিস্টটা মনে হয় পিছায় গেছে, এমন মনে হবে না? যে আমাদের মনে হবে আমরা যেখানে ছিলাম ওখানেই আছে, সাইক্লিস্টটা মনে হয় কোন দিকে গেছে। আমাদের কাছে মনে হবে এরকম, উই উইল ফিল লাইক যে সাইক্লিস্টটা মনে হয় বাস যেই দিকে যাচ্ছে তার উল্টা ডিরেকশনে মুভ করতেছে, এমন টাইপের ব্যাপার। বুঝতে পারছো? বিকজ আমাদের নিজেদের কাছে নিজেদেরকে কি মনে হয়? রেস্ট মনে হয়, যে আমরা নিজেরা স্টেশনারি আছি, আমাদের অ্যাবাউটে বাকি সবকিছু কি করতেছে? ঘোরাঘুরি করতেছে বা মুভ করতেছে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি তো ব্যাপারটা হলো বাস যেদিকে যাচ্ছে মনে করো 20 মিটার পার সেকেন্ডে, সাইক্লিস্ট যাচ্ছে 2 মিটার পার সেকেন্ডে। সো অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটিটা কি? Relative velocity between you and the cyclist is, it will seem like the cyclist is moving in the opposite direction at কত? 18 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলা? সো তাহলে এখন এখানের মধ্যে দেখো কাজটা কি? The skydiver's jump was being filmed by another skydiver. তো যে স্কাইডাইভারের এই যে গ্রাফটা দেওয়া আছে, এই স্কাইডাইভারের মোশনটাকে আরেকজন স্কাইডাইভার ভিডিও করতেছিল।
তো এখন বলতেছে both the skydivers jumped out of the plane at the same time during the period of filming. Only the skydiver who was being recorded opened his parachute. তো প্রথমে দুইজন স্কাইডাইভার কি আছে, সমান লেভেলে আছে। ওকে, তো যতক্ষণ পর্যন্ত প্যারাশুট খুলে নাই দুজন একই ভেলোসিটিতে মুভ করতেছে, বুঝতেছো? এখন যখন নাকি কি হলো, যতক্ষণ পর্যন্ত প্যারাশুট খুলে নাই both of them were moving down at the same velocity. Now what happened, যাকে ভিডিও করা হচ্ছে সে কি করলো, সে প্যারাশুট ওপেন করলো। তো সে যদি প্যারাশুট ওপেন করে তো তখন কি হবে, তার ভেলোসিটি কমে যাবে না নাকি? কিন্তু যে নাকি ফ্রিলি ফল করতেছে তার ভেলোসিটি কি কমবে? না। তো তখন কি মনে হবে, সে অ্যাকচুয়ালি নিজে, যে নাকি ভিডিও করতেছে সে অ্যাকচুয়ালি নিজে কি করতেছে, নিচে নেমে যাচ্ছে, কিন্তু তার নিজের রিলেটিভে, ঠিক আছে, তার রেসপেক্টে আরেকজনকে কি মনে হবে, মনে হবে যে যে প্যারাশুট খুলছে সে মনে হয় এখন উপরে উঠে গেছে, এমন একটা জিনিস মনে হবে না? তো এই ব্যাপারটা এখানের মধ্যে বললো। তো এখানের মধ্যে আমরা রিলেটিভ ভেলোসিটি নিয়ে অ্যানসার করব। নাম্বার 46। The skydiver with the open parachute কি হচ্ছে, slows down, তো তার ভেলোসিটি কমে যাচ্ছে। The skydiver that is filming remains at the constant terminal velocity. তো তাহলে কি তাদের মধ্যে যে the film shows the relative velocity between the two skydivers, বুঝতে পারছো এখন ব্যাপারটা? Okay. Question number 47. (48). (49). (50). আজকে আমাদের এখন 50 পর্যন্ত থাক, 51 থেকে বাকিগুলা কালকের ক্লাসে আমরা ডিসকাস করব, ঠিক আছে? কালকে আমাদের ক্লাস আছে না 5টা থেকে, বুকলেট সলভিং। সো ঈদের আগে কালকে আমাদের লাস্ট ক্লাস, তো আমরা কালকের ক্লাসে বাকি কোশ্চেন গুলা ট্রাই করব শেষ করে ফেলার আর কি, 2A। ওকে, আল্লাহ হাফেজ।